শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজকের গল্প ভর, লেখক নরেন্দ্রনাথ মিত্র। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। কর্ড লাইনের ট্রেনটা সুব্রতদের যেখানে নামিয়ে দিয়ে চলে গেল, সে জায়গাটার চেহারা দেখে বেশ হতাশ হবারই কথা। স্টেশন বলতে গাছের তলায় ঢালাইয়ের বেঞ্চি গোটা দুই আর একটা টিকিট ঘর। স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞাসাবাদ করে জানা গেল গোসাইমারি যাবার জন্য গরুর গাড়ি মিলবে, তবে একটা ছোট নদী পেরোতে হয়। নদীতে এ সময় হাঁটু জলের বেশি থাকে না, গরুর গাড়ি হয়তো স্বচ্ছন্দে পার হয়ে যাবে। না পেলে পুরো পথ হাঁটা, এবং পথ অনেকটা, রাস্তা যাচ্ছে তাই। খানিকটা পথ গরুর গাড়ির প্রচণ্ড ঝাঁকুনি খেতে খেতে অবশেষে যখন অনাদির দামি ক্যামেরাটা ৩-৪ বার ঠক্কর খেল, তখন দুজনেই ঠিক করল নদী পার হবার পর ওরা হেঁটেই যাবে। তখন বেলা পড়ে যাবে, রোদের কষ্টটা থাকবে না। অসুবিধে একটাই, সুব্রত অনাদি কেউই ঠিক সুস্থ নয়। সুব্রতর স্পন্ডিলাইটিস, গলায় কলার পড়া, আর অনাদির দিন ৭ ধরে একটা গাম বয়েলের মতন হয়েছে, ব্যথায় কষ্ট পাচ্ছে। এটুকু শারীরিক অসুবিধেকে কি আর অফিসে পাত্তা দেয়? সম্পাদক বীরেন মুস্তাফি সুব্রতকে ডেকে বলেছিলেন কথাটা। কর্ড লাইনে মামুদপুর স্টেশনে নেমে ৭-৮ মাইল পশ্চিমে গেলে পড়বে গোসাইমারি গ্রাম। সেখানে নাকি এক নাপিতের ওপর ধন্বন্তরীর ভর হয়। বহু দূর দূর থেকে লোক যাচ্ছে দুরারোগ্য রোগ সারাতে। সুব্রত কভার করুক ব্যাপারটা, সঙ্গে যাবে অনাদি চাটুজ্জে ফটোগ্রাফার। এর আগে এই ধরনের ২-১টা বুজরুকি সুব্রত ধরে ফেলেছে, এবং তাদের কাগজে জোরালো কলমে লিখেছে। যেমন দমদমের ব্যাপারটা। দমদমের নাগের বাজারে দিন কতক আগে এক সাধু বাবার আবির্ভাব হয়। মাথা ভর্তি লালচে জটা, মুখ ভর্তি গোঁফদাড়ি, দাড়ি এসে ঠেকেছে হাঁটুতে। সাধুটি অশ্বত্থ তলায় বসে থাকেন আর টাকা মাটি মাটি টাকা করেন। শ্রীরামকৃষ্ণ যা থিওরিতে বলে গিয়েছিলেন, ইনি নাকি তার প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছেন। এই প্র্যাকটিক্যাল দেখতে সেখানে এত লোকের ভিড় হতে আরম্ভ করে যে রীতিমতো ব্যাটনধারী পুলিশ মোতায়েন করতে হয়। সাধুর হাতে মাটির ঢেলা দিলে সেটাকে তিনি নিমেষে ১০০ টাকার নোট বানিয়ে ফেলেন, আর ১০০ টাকার নোট দিলে সেটা মাটির ঢেলা হয়ে যায়। সুব্রতর লাগাতার অনুসন্ধানে ক্রমশ বার হয়ে পড়ল ব্যাপারটা সম্পূর্ণ ধাপ্পা। কয়েকজন অসাধু ব্যবসায়ী এইভাবে কালো টাকাকে সাদা করার আশায় ভণ্ড সাধুটাকে ওইখানে বসিয়েছিল। কেসটাতে সুব্রতর খুব নাম হয়, কাগজেরও প্রেস্টিজ বাড়ে। সম্ভবত সেজন্যই এবারেও বীরেনবাবুর সুব্রতর কথাই আগে মনে হয়েছিল। নদীর কাছে এসে গরুর গাড়িটা ছেড়ে দিল ওরা। থেকে থেকে বালির চড়া জেগে উঠেছে। স্বচ্ছ জলের মধ্যে বড় বড় গর্ত দেখা যাচ্ছে। একেই স্পন্ডিলাইটিস, গাড়ির নাচুনিতে হাড় কখানা খুলে না পড়ে। অনাদির দাঁতের ব্যথাটাকেও যেন আর বাগ মানানো যাচ্ছে না। ব্যাগ খুলে ২-৩টে বড়ি বার করে মরিয়ার মতন একসঙ্গে গিলে ফেলল সে। সরু নদী, জল যেন নেই বললেই হয়, কিন্তু যেটুকু আছে ভারী সুন্দর। সারাদিন সূর্যের তাপে সামান্য তেতে আছে। শীতের বিকেলে এতখানি পথশ্রমের পর গায়ে যেন ফুটবাথের আরাম হলো। কখনো গোড়ালি জলে, কখনো হাঁটু জলে নদী পার হয়ে ওরা যখন ওপারে এসে পৌঁছল, তখন সূর্য বেশ খানিকটা হেলে পড়েছে। ওরা মনে করেছিল পথ চলতি ২-১ জন লোক নিশ্চয়ই পাবে, তাদের জিজ্ঞেস করেই এগোনো যাবে। কিন্তু দেখল জিজ্ঞেস করার দরকারই নেই। রাশি রাশি গ্রাম্য লোক কোলে পুঁটুলি, কাঁখে পুঁটুলি নিয়ে
ছেলে পিলে বউ সহ গোসাইমারির দিকে চলেছে। যেন মেলার ভিড়। এদের সঙ্গে হাঁটতে হাঁটতেই ব্যাপারটা সম্বন্ধে নানান তথ্য জানতে পারল ওরা। ভর নাকি হয় শুক্রবার দিনে, অন্যান্য জায়গার মতন শনি মঙ্গলবারে নয়। অন্যান্য দিন দীননাথ তার জাত ব্যবসা করে, সাধারণ মানুষ। ভরের সময়কার কথা তার মনেও থাকে না। বৃহস্পতিবার মাঝরাত্রির থেকেই নাকি ব্যাপারটা শুরু হয়, তখন থেকে নাকি তার রাশি বদলে যায়। নিজের স্ত্রী পুত্রের সঙ্গে অচেনার মতন ব্যবহার করে। হেন রোগ নেই যা নাকি সে সারায় না, বিশেষত অস্ত্রোপচার। সেটা আবার করে তার নাপিতের বাক্সের খুঁড়কাচি দিয়ে। যার উপর করা হয় সে টের পর্যন্ত পায় না। শেষ রোগীটির চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত ভর বজায় থাকে। লোকজনের মনে ব্যাপারটা নিয়ে আদৌ কোনো সংশয় আছে বলে মনে হয় না। সুব্রত বলল, এতগুলো লোক আশা ভরসা নিয়ে সেখানে ছুটে যাচ্ছে, দুদিন পরে এদের সেই ভরসাটুকু গুঁড়িয়ে দিয়ে আমরা কেটে পড়ব, ভাবতে কিন্তু খুব খারাপ লাগছে অনাদিদা। মিথ্যে আশা নিয়ে মরীচিকার পেছনে দৌড়নোর কোনো মানে হয়? অনাদি বলল। সুব্রত দুঃখিত গলায় বলল, কিন্তু লোকগুলো কি হতদরিদ্র দেখো একবার। আশা ছাড়া ওদের জীবনে আর কি বা আছে বলো? বাহ, সেই আশাটাকে এক্সপ্লয়েট করছে ওদের চালাক জাত ভাই, সেটাও ভাবো। প্রাগৈতিহাসিক কাল থেকে এইভাবে মানুষের আশা আকাঙ্ক্ষা এক্সপ্লয়েট করে করেই তো একদলের পেট এত মোটা হলো। সুব্রতর কি মনে হলো একটি লোককে জিজ্ঞেস করল, কি নেন তোমাদের বাবা? লোকটি হাত জোর করে সসম্ভ্রমে অদৃশ্য বাবার উদ্দেশ্যে নমস্কার জানিয়ে বলল, কিছু না একগে। ভর অবস্থায় কেউ কিছু দিলে নাতি মেরে ফেলে দেন, পরে ব্যায়াম সারলে আমরা যে যা পারি তেনার মায়ের হাতে দিয়ে আসি। কত লোকে কিছু দেয়ই না। অনাদি বলল, দেখলে, কিছু নেবে না এটাও এক ধরনের ভাঁওতা। সবাই জানে এতে সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। দুজনেই খুব খানিকটা হাসল। গোসাইমারি গ্রামটা সত্যিকার অজপাড়াগা বলতে যা বোঝায় তাই। জঙ্গল, ডোবা, মজা পুকুর, এবড়ো খেবড়ো মাটির রাস্তা, হতদরিদ্র কিছু খোড়ো ঘর, আর একদিকে দিক বিসারি একুল ওকুলহীন বিশাল এক মাঠ। এই মাঠটার ধারেই দীননাথ নাপিতের ঘর। গাঁয়ের লোকেরা চাঁদা তুলে পাশে একটা বড়সড় আটচালা বানিয়ে দিয়েছে। সেখানে হা পিত্তেশ করে বসে আছে লোকে। সবাইকে ধরেও নি, তারা বসে বা দাঁড়িয়ে আছে আশেপাশে। খবরের কাগজের লোক দেখে গ্রামবাসীরা সুব্রতদের যথেষ্ট খাতির করল। রাতের খাওয়ার জন্য দুধ, চিঁড়ে, কলা নিয়ে এলো, সঙ্গে বেশ ভালো খেজুরের গুড়। গ্রামের মোড়ল ভেতর বাড়ির দাওয়ায় ওদের শোবার ব্যবস্থা করে দিল। কিট ব্যাগের ভেতর থেকে পশমি র্যাপার আর ফোলানো বালিশ বার করে শুয়ে পড়ল দুজনে। মোড়ল বলল সময় হলে ডেকে দেবে। পথশ্রমের ক্লান্তিতে ওরা অঘরে ঘুমিয়ে পড়েছিল। অনাদি আরও দুটো বেতাহারি বড়ি গিলেছে, একরকম অচৈতন্য সুতরাং। মোড়লের ঠেলাঠেলিতে যখন ঘুম ভাঙল তখন রাত নিশুত। কালির মতন অন্ধকারে চারিদিক ঢেকে গেছে। ঝিঁঝির ডাকে যেন চতুর্দিকে খত্তাল বাজছে মনে হলো। ধরাচুড়ো পড়েই শুয়েছিল দুই সাংবাদিক। মোড়ল বলল, বাবার জাগার সময় হলো বাবুরা, যান গিয়ে। আটচালা ঘরটায় টিমটিমে একটা লণ্ঠন জ্বলছে।
অন্ধকারের মধ্যে আরো দলা দলা অন্ধকারের মতন গুটিসুটি মেরে বসে আছে লোকগুলো। এত নিস্তব্ধ শুনশান চারদিক যে তাদের পায়ের শব্দ যেন দুর্মুষ পেটার মতন শোনাতে লাগলো। একটি শিশু শুধু থেকে থেকে কেঁদে যাচ্ছে অন্ধকারের ভেতর। সুব্রত অনাদির পায়ে একটা খোঁচা দিল। শুনতে পাচ্ছ অনাদিদা? দীননাথের ঘরের দিক থেকে নিশ্চুপ অন্ধকারের মধ্যে একটা মৃদু গোঙানির আওয়াজ উঠছে। অনাদি ফিসফিস করে বলল, এ তো হিস্টিরিয়া। আমার ছোট কাকিমার ছিল, মৃগীও হতে পারে। সুব্রত বলল, আমি একাধিক কেস দেখেছি। অনাদি বলল, মৃগী হলে পিওর নিউরোলজি, আর হিস্টেরিয়া হলে সাইকিয়াট্রিক কেস। তবে আমাদের আগে ধারণা ছিল হিস্টেরিয়া মেয়েদেরই হয়। না অনাদিদা, চাপা কামনা বাসনার প্রেশার এ সময় আমাদেরই বা কি কম। প্রচন্ড প্রেশার সব দিকে। লোকের যখন তখন নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছে। স্কিজোফ্রেনিক আগের থেকে অনেক বেড়ে গেছে। তাছাড়া মাস হিস্টেরিয়ার কথা ভাবো। লাঠিসোঁটা নিয়ে গ্রামের আপাত নিরীহ লোক ডাকাত মেরে ফেলছে, ডাইনি পিটোচ্ছে, সংকীর্তনের আসরে উদ্দণ্ড নৃত্য করছে। এগুলো তো বেশিরভাগই পুরুষদের কেস। মাস হিস্টেরিয়া ইজ এ ডিফারেন্ট ফেনোমেনন সুব্রত, তার আলাদা ব্যাখ্যা। বলতে বলতে অনাদি একদম চুপ হয়ে গেল। দিনুর ঘরের দাওয়ায় একজন মানুষের সিলুয়েট ফুটে উঠেছে। কালো নিরেট পাথরের জমাট একটি মনুষ্য মূর্তি যেন আলো বিকিরণ করছে। লণ্ঠনগুলো পেছন থেকে সামনে চলে এলো। ঋজু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে একটি নিকষ কালো মধ্যবয়সী মানুষ। গায়ে কালচে রঙের ফতুয়া, হেঁটো ধুতি, খালি পা। লণ্ঠনের আলো পড়ে কিনা কে জানে, চোখ দুটো অন্ধকারে জ্বলছে। আটচালার একদিকে একটা লম্বা টেবিল আর একটা নড়বড়ে চেয়ার। সেই চেয়ারে এসে বসল লোকটি, একদম স্বরের মতন সোজা। পেছন থেকে একটা নাপিতের ক্ষৌরকর্মের বাক্স আর 2-3 বোতল জলের মতন দেখতে এবং লালচে রঙের কোনো তরল এনে রাখলো দুজন লোক। একটা কেরোসিনের স্টোভের ওপর ডেকচিতে জল ফুটাচ্ছে আর একটা লোক। কিছুক্ষণ চারদিকে অস্বাভাবিক উজ্জ্বল দৃষ্টি মেলে তাকিয়ে দেখল লোকটি। তারপর হঠাৎ গমগমে গলায় হাঁক দিল, বাচ্চাটাকে নিয়ে আয়। বলতে বলতে সে সন্না দিয়ে গরম জলের মধ্য থেকে খুর তুলে নিল। বছর 5-এর একটি ছোট ছেলে সমানে কেঁদে যাচ্ছিল এতক্ষণ। তার অভিভাবক তাকে ধরে ধরে দীননাথের কাছে নিয়ে যেতেই পরিষ্কার গলায় সে বলে উঠল, এক্ষুনি অপারেশন করতে হবে, শুইয়ে দে। এরপর একটি অবিশ্বাস্য দৃশ্য দেখল সুব্রতরা। বাচ্চাটাকে সেই খোলা কাঠের টেবিলটায় শুইয়ে দেওয়া হলো। একজন তার মুখের সামনে একটা কাপড়ের টুকরো ধরল। দীননাথ মুখ নিচু করে নির্নিমেষ বাচ্চাটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর খুর বাগিয়ে নিমেষে তার পেটের ডান দিকে একটু অংশ চিড়ে দিল। সুব্রত সভয়ে চোখ বুঝল। কিছুক্ষণ পরে অনাদির খোঁচায় চোখ খুলে দেখল ক্ষতস্থান সেলাই হচ্ছে। একটি লোক ভাঁড়ে করে কি একটা রক্তাক্ত জিনিস দাওয়ার বাইরে গিয়ে ফেলে দিয়ে এলো। সুব্রত আর থাকতে পারল না। উঠে দাঁড়িয়ে রুক্ষ গলায় বলে উঠল, এটা কি হচ্ছে? এইভাবে খুরফুর দিয়ে ছেলেটার পেট কাটলেন, যদি সেপটিক হয়ে যায়। লোকটি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সুব্রতর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, অ্যাপেন্ডিক্স পেকে গিয়েছিল, ফাটত। সার্জন ডাক্তার পাবো কই? 20 মাইলের মধ্যে হাসপাতাল নাই। তাই বলে এভাবে? লাচার হলে ন্যাড়াই ভগবান, নাপ্তের খুঁড়ি ডাক্তারের ছুরি। তোমার ঘাড়ে কলার পড়েছ কেন? ওটা স্পন্ডিলাইটিস নয়, ট্র্যাকশন নিও না, ওটা নার্ভের। সুব্রত হতভম্বের মতন পিছু হটতে হটতে নিজের জায়গায় চলে এলো। অনাদি বলল,
ফেইথ হিলারের সঙ্গে তর্করত স্কেপটিক সাংবাদিকের একটা ছবি নিলাম। দুর্দান্ত হবে। সুব্রত জবাব দিল না। পরদিন রোদ উঠতে দুই বন্ধু অসীম কৌতূহল সত্ত্বেও উঠে আসতে বাধ্য হলো। খিদে পেট জ্বলছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। ওদিকে চিকিৎসা কিন্তু সমান তালে চলছে। এই রকমই নাকি চলবে যতক্ষণ রোগী থাকে। কার আঙুলহারা, কার পিত্তশুল, কার গলগণ্ড, দীননাথ ওষুধ দিয়েই চলেছে। নাঙ্গা পায়ে চলবে না, রবারের ঘের দেওয়া জুতো কিনে নিবে। এসব কৃমি পা ফুঁড়ে ওঠে বাবা। নাড়ি নেমে গেছে মা, তাই যন্ত্রণা। কাশি, পর্দা ধর। হাড় ভাঙেনি, ডিসলোকেট হয়েছে, সেট করে দিই। এরে কয় টিউমার, মূল শুদ্ধ কেটে বাদ দিয়ে দিব। চিকিৎসার সঙ্গে সঙ্গে গম্ভীর গলায় দীননাথের সংক্ষিপ্ত মন্তব্য অনর্গল। অনাদি বলল, অ্যানেস্থেশিয়া ছাড়া কি করে অপারেশনগুলো করছে বলতো? সুব্রত আস্তে আস্তে বলল, কি জানি, হিপনোটাইজ করে মনে হয়। সারাদিন ওরা গ্রামের এপাড়া ওপাড়া ঘুরে বেড়ালো। উদ্দেশ্য অজ পাড়াগাঁয়ের জীবনযাত্রা স্বচক্ষে দেখা এবং দীননাথ সম্পর্কে তথ্য সংগ্রহ। লোকটি নাকি সদর শহরের স্কুলের ক্লাস 9 অবধি পড়েছিল। তারপর দারিদ্র্যের জন্য পড়া ছেড়ে দিয়ে জাত ব্যবসা ধরতে বাধ্য হয়। সন্ধে হতে আবার আটচালায় এসে গুছিয়ে বসল দুজনে, দীননাথের টেবিলের যত কাছে সম্ভব। এখন রোগীর ভিড় অনেক পাতলা হয়ে এসেছে। দীননাথের চোখ ঢুলু ঢুলু। হঠাৎ দেখলে মনে হয় নেশা করেছে। শেষ রোগীটি যখন প্রণিপাত করে চলে গেল, তখন ওদের ঘড়িতে রাত প্রায় 7:30। হঠাৎ গম্ভীর একটা ধমকের মতন আওয়াজ শুনে চমকে উঠল দুজনে। অনাদির দিকে আঙুল। দীননাথ বলছে, এদিকে শুনে যাও তো হে ছোকরা। হতবাক অনাদি শশব্যস্ত উঠে গেল। সুব্রত শুনল দীননাথ বলছে, পচা ঘায়ের গন্ধ পাচ্ছি, কোথায়, মাড়িতে? অনাদি হাঁ করল। চটপট শুয়ে পড়ো, এটা ম্যালিগন্যান্ট হয়ে গেল বলে। সুব্রত দেখল টেবিলের ওপর শোয়া অনাদির হাঁয়ের মধ্যে দীননাথের খুঁটটা তড়িৎ গতিতে ঢুকে যাচ্ছে। মিনিট কয়েক পরে সে যখন চোখ খুলল, তখন অনাদি তার পাশে বসে। চোখে কেমন একটা বিহ্বল দৃষ্টি। সুব্রতর দিকে চেয়ে ফিসফিস করে বলল, কিচ্ছু টের পাইনি হে, ব্যথাটা গন। একটা মৃদু গোঙানির আওয়াজ। ওরা চমকে সামনের দিকে চাইল। দীননাথ আটচালার মেঝেতে শটান উপুড় হয়ে শুয়ে আছে, যেন সাষ্টাঙ্গে প্রণাম করছে। একটি বুড়ি মানুষ হরিনাম করতে করতে তার মুখে চোখে জল দিচ্ছে। মোড়ল বলল, আসুন তো বাবুরা একবার এদিকটায়। দীননাথের ঘরের পেছনে সেই দূর বিসর্পী মাঠ। ফুটফুটে জ্যোৎস্নায় দু একটা লম্বা লম্বা নারকেল গাছের ছায়া শুয়ে আছে। যতদূর চোখ যায় আর কিচ্ছু নেই। মোড়ল বলল, দেখলেন? কি দেখব? ধন্বন্তরী ঠাকুর গো, দিনুকে ছেড়ে ওই যে চলে যাচ্ছেন। ঢ্যাঙা মতন ফুটফুটে ফর্সা খালি গায়ে পৈতের গোছ, দেখতে পেলেননি? চোখে জল। মোড়ল বারবার নমস্কার করতে লাগলো। কলকাতায় ফেরার সময় সারা রাস্তাটা প্রায় নীরবেই হেঁটেছে দুই বন্ধু। গোসাইমারির সীমানা যখন দিগন্তের সঙ্গে মিশে একেবারে অদৃশ্য হয়ে গেল, অনাদি বলল, কথাটা উড়িয়ে দিও না সুব্রত। ব্যথাটার জন্য নিউরোলজিস্টের কাছে যাও। সুব্রত ধীরে ধীরে ভারী গলায় বলল, তা যেন হলো, কিন্তু রিপোর্টটা কি দেব অনাদিদা? দিগন্তের দিকে তাকিয়ে অনাদি আঙুল তুলে বলল, ওই যে তোমার রিপোর্ট।
কাঁধে পুঁটলি, কাঁখে কচি ছেলে, মাথায় হাঁড়িকুড়ি, পরনে শতচ্ছিন্ন শাড়ি ধুতি। দলে দলে লোক ফিরে চলেছে। দেখলেই বোঝা যায় পেটে অন্ন নেই, দেহে বস্ত্র নেই, মাথার ওপরে চাল নেই। যেমন তেমন ভাবে শুধু দুটি অন্ন খুঁটে খাবার প্রাণান্তকর চেষ্টায় ব্যয় হয়ে যাচ্ছে শয়ে শয়ে, হাজারে হাজারে জীবন। সেই জীবন যা নাকি অমূল্য। দিনুর উপর ধন্বন্তরীর ভর হয় না, প্রতিভার ভর হয় না, এই মানুষগুলোর আপ্রাণ ইচ্ছাশক্তির ভর হয়। দুই সাংবাদিক ঠিক করতে পারল না। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।